আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব ১৭। লিখেছেন ইসরাত জাহান। সুখের দিন শেষে দুঃখের দিন আসে, আবার সেই দুঃখের দিন শেষ হয়ে সুখের দিনটাই ফিরে আসে। বীর মারা গেছে ২ দিন। সবার মনে খারাপ লাগা থাকলেও যে যার মতো করে কাটিয়ে দিচ্ছে। শুধু শান্তিতে দিন কাটছে না যারার, অবশ্য সে শান্তিতে আছে নাকি অশান্তিতে এটা বোঝার অবস্থা নেই। সেদিনের ঘটনার পর যারা অনেকবার সেন্সলেস হয়েছিল। যতটুকু সময় জ্ঞান ছিল, বলছে বীর তার আশেপাশে আছে, সে বীরকে দেখছে। কিন্তু না, বীর কোথাও নেই। এইসব তার ভ্রম। বীরকে না পাওয়ার আঘাত হানা দিয়েছে তার মনে। এখন যারা হসপিটালে ভর্তি, ডক্টরের ট্রিটমেন্টে দিন পার করেছে সে। বেশিরভাগ সময় তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়, তা না হলে তো যারার পাগলামি বেড়ে যায়। ডাক্তারের মতে যারা সুস্থ থাকলেও মেন্টালি অসুস্থ। সে বীরের মৃত্যুর নিজের চোখের সামনে মেনে নিতে পারেনি। আসলে কি সম্ভব যে মেয়েটি তার ভালোবাসা পাওয়ার জন্য প্ল্যান করে রেখেছিল, সেই মেয়ের সামনে হঠাৎ ভালোবাসার মৃত্যু? যাকে নিয়ে নিজে থেকে ঘর বাঁধার স্বপ্ন বুনেছিল, সেই ভালোবাসা আজ হারিয়ে গেছে। নিজের চোখের সামনে তার ব্যর্থ প্রেমিকের নিজের হাতে খুন হতে দেখেছে। যেখানে যারা বারবার চেয়েছিল সে বীরকে পরিবর্তন করবে, তার ভালোবাসায় পৃথিবী সাজিয়ে দিবে, কিন্তু হলো তার উল্টো। এখন যারা আগের মতো নেই। জ্ঞান ফিরলে বীরের জন্য তার কাতরতা ফুটে ওঠে। মালিনী অসুস্থ হয়ে পড়েছেন। বীরের মৃত্যুতে সেও শোকাহত। কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া ভিতরে নেই সে। নিজের যত্ন নেওয়া ভুলে গেছে। কিছুক্ষণ পরপর মায়ের দিকে আঙ্গুল দেখিয়ে বলছে, তুমি অলক্ষী, অপয়া মেয়ে তুমি। তোমার জন্য এই বাড়িতে অশান্তি বেড়েছে। আমার বীর বাবা তোমার জন্য মারা গেছে। মায়া কোনো প্রতিক্রিয়া করে না, চুপ করে শুনে গেল। সব কিছুর প্রতিবাদ মায়া করে না। যখন প্রতিবাদ করে তখন তার ভয়ঙ্কর মুহূর্ত বানিয়ে দেয়। তাই মায়া এখন রাজের দিকে তাকিয়ে হাত মুঠ করে আছে। মোহন সর্দারের অ্যাক্সিডেন্ট হয়েছে আজ। তাকে রুদ্র হসপিটালে নিয়ে এসেছে। রাস্তায় লোকজনের মতামতে এটা কেউ ইচ্ছা করে করেছে, কারণ যে ট্রাকে অ্যাক্সিডেন্ট করেছে ওই ট্রাক মোহন সর্দারের গাড়িকে ক্রস করে যেতে পারত অনেক জায়গা ফাঁকা রেখে। কিন্তু এটা করেনি, বরং চোখের নিমেষে গাড়ির সাথে ট্রাকের ঘর্ষণ লাগিয়ে দেওয়া হয়। ডক্টর দেখছে মোহন সর্দারকে। কিছুক্ষণ দেখার পর ডাক্তার বলেন, ওনার শরীরের অনেক জায়গায় ফ্র্যাকচার হয়েছে। ওনার গভীরের ক্ষতগুলো কতদূর কি এটা দেখতে হবে। সোনালি বলে, তাহলে দেখুন। দেখুন, এটা আমার কাজ নয়। এটার জন্য অন্য অর্থোপেডিক ডক্টর আছে, উনি আজ ছুটিতে। তাই আমাদেরকে এখন কল করে ডাকতে হবে। কিন্তু ওনার জন্য আপনাদের অনেক বেশি অ্যাকাউন্ট পে করতে হবে। আমরা রাজি। ঠিক আছে, তাহলে কল করছি ডক্টর অহর্নিশ আর্দ্যকে। উনি এই বিষয়ে অনেক এক্সপার্ট। ওকে, বলি হাত ছাড়ে সোনালি। সবাই আর্যকে দেখছে মায়াকে। মায়া লক্ষ্য করেছে বিষয়টি। সবার দিকে তাকিয়ে মায়া বলে, এভাবে আমার দিকে তাকানোর কোনো মানে নেই। আমি এসব করিনি। আমি করলে এভাবে লুকিয়ে চুরিয়ে করি না, প্রকাশ্যে থাকতো। সবাই বিশ্বাস করে নেয় মায়ার কথা। এটা সত্যি। মায়া যাই করে তা প্রকাশ্যে। তাই সন্দেহের তালিকায় নতুন কে এসেছে এটা কেউ বুঝতে পারছে না। সবার ভাবনার মাঝে পায়ের শব্দ বাড়তে থাকে। পিছনে তাকালো সবাই একসাথে। ব্ল্যাক শার্টের উপর দিয়ে সাদা অ্যাপ্রন পরে সবার দিকে এগিয়ে আসছে একজন ডক্টর। সবাই তার দিকে তাকিয়ে আছে। সোনালি তাকে দেখেই তার সামনে এসে বলে, আমার হাজবেন্ডকে ঠিক করে দিন। আপনার যত টাকা লাগে আমরা দেব। আদ্র সোনালির মুখের দিকে তাকিয়ে ভরসা দিয়ে বলে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার হাতে। বলেই ভিতরে ঢুকে যায় আদ্র। বেশ কিছুক্ষণ পর আদ্র বের হলো ওটি থেকে। আদ্রকে দেখে রাজ এবার এগিয়ে আসে। রাজকে দেখে আদ্র বলে, হি ইজ ফাইন, বাট হি কান্ট মুভ। তার বাম পা এখন অচল, উনি হাঁটতে পারবেন না। সোনালি ভেঙে পড়েছেন। মালিনী এসে ধরে রেখেছেন। সোনালি বলে, আর কোনো উপায় কি নেই ওকে সুস্থ করার? আছে, ওনাকে থেরাপির উপর রাখতে হবে। যতটুকু সমস্যা হয়েছে তাতে করে ওনার ব্যায়াম সঠিকভাবে করলে আর মেডিসিন রেগুলার টাইমলি চালাতে থাকলে রিকভার করতে পারেন উনি।
সবাই একটু আশার আলো দেখলো। আদ্র কথাগুলো বলেই হাঁটতে শুরু করে। ওটির সামনে এক কোণায় দাঁড়িয়েছিল হিয়া ও শিয়া। আদ্র হাঁটতে যেয়ে হঠাৎ করে শিয়ার বাহুর সাথে নিজের বাহুর ধাক্কা খায়। শিয়া আর চোখে তাকালো আদ্রর দিকে। শিয়ার দিকে তাকিয়ে আদ্র বলে সরি বলেই মিষ্টি হাসি দিয়ে চলে যায় আদ্র। রাতে রাস্তার কাজ শেষ করে বাসায় আসে মাত্র মায়া রাজকে দেখেও না দেখার মতো করে থাকে। নিজের মতো ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে মায়া। মায়াকে দেখে রাজ বলে, আমি কোথায় বউকে কাছে পাবো বলে কাজ শেষ করে লাফাতে লাফাতে চলে আসি, আর বউ আমার বাড়িতেও কাজ করতে থাকে। দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছেন আপনি। কি করব বলো, বিয়ে করেও সতীত্ব রক্ষা করে রেখেছি আমি। না নিজের সতীত্ব হরণ হয়েছে আর না বউয়ের সতীত্ব হরণ করেছি। কয়টা বর পারে এমনভাবে চলতে? একমাত্র মেহেরুন জাহান মায়ার বর পারে এমন চলতে। রাজ এবার মায়ার কাছে এসে বলে, শোনো মায়াবতী, অনেক হয়েছে এই বউ রেখেও সত্যি স্বামী সেজে থাকা। এবার একটু এই মন্ত্রীমশাইকে অসতী করে দাও। কথার কি শ্রী! বউ কাছে থেকেও বউয়ের ভালোবাসা পাই না, এর থেকে তুমি কথার শ্রী দেখছো? আপনার সাথে কথা বলা বেকার, কাজ করতে দিন আমাকে। নতুন মডেল দেখতে হবে। কই দেখি, আমাকেও দেখতে দাও তোমার নতুন নতুন হট মডেলদের। খেপে গেল মায়া। মাথায় যেন এখন বোমা ফাটিয়ে দিয়েছে রাজ। অবশ্য মায়াকে জেলাস করাতেই এমন বলেছে রাজ। কাজেও লেগেছে। রাজের কলার ধরে সোফায় রাজকে এলিয়ে দিয়ে বলে, খুব শখ হয়েছে না ছোট ছোট ড্রেস পরা মেয়েদের দেখার? তুমি চাইলে আমি ওদের জামা বড় করে দিয়ে দেখতে পারি। শ্যাট আপ, আপনার চোখকে লাগাম দিন। তাহলে বইয়ের সতীত্ব হরণ করতে পারবো? আপনি শুধরাবেন না, তাই না? আমি তো শুধরে আছি, এই যে বউ পেয়েও নিজেকে সেফ রেখেছি। বলেই মায়াকে নিজের কাছে নিয়ে আসে রাজ। মায়ার কাছে আসতে না আসতেই রাজের ফোন ভাইব্রেট শুরু হয়। রেগে গিয়ে রাজ বলে, এই ফোন কে আবিষ্কার করেছিল যেন? ধুর, বউকে কাছে না পেলে কিছুই মনে পড়ে না। এর ভিতর আবার বাজতে শুরু করে মোবাইল। বলে ফোন হাতে নিয়ে দেখতে পেল পিয়াসার কল। বেলকনিতে যেয়ে রিসিভ করে রাজ বলে, হ্যাঁ বলো আমার প্রেমের দুশ্মন। রিভেঞ্জ নিচ্ছ আগে রাতে কল করতাম বলে? আরে তখন তো তোমার বউকে কনফার্ম করতাম যে আমি মায়াবতীর খোঁজ নেওয়ার জন্য দেওয়ানা হয়ে আছি, যাতে এই সব কিছু মায়াবতীকে বলে দেয়। এতটুকু তো তুমি জানোই, তাহলে আমার সুইট নাইটে কল করো কেন? বেচারা পিয়াস কি করবে, নিজেও কনফিউজ থাকে। বস কোনো কাজ দিলে তার খোঁজ দেরি করে দিলে বউয়ের থেকে রাখবে দূরে, আবার এখন তার সাথে সাথে খোঁজ দিতে চায়, তাও বস রেগে যায়। আসলে এই বস চাই কি? মাথা ঝেড়ে পিয়াস বলে, আসলে বস মায়া ম্যামের ফ্যাক্টরি আশেপাশে কিছু লোকজন ঘোরাঘুরি করছে। ইনফ্যাক্ট দুজন অচেনা ছেলে ম্যামের ফ্যাক্টরির কর্মকর্তা মেয়েদের ফলো করে, এমন তথ্য মাত্র আমাকে দেওয়া হয়েছে। এটাই স্বাভাবিক, মায়াবতীর ফ্যাক্টরির কম বয়সী গরিব মেয়েদের ছোট ছোট পোস্টে কর্মের জন্য নেওয়া হয়, আর ওদের দিকেই শকুনের নজর বেশি পড়ে। এখন আমরা তো অফিস পর্যন্ত মেয়েদের সেফ রাখতে পারবো, এর বাইরে তো সম্ভব না। অলিতে গলিতে এখন পুলিশের গার্ড বাড়িয়ে দাও। আমার দাদু আর নানু নারীদের রক্ষা করতে গিয়ে নিজের জীবন শেষ করেছে, তখন আমি বিদেশে ছিলাম। কিন্তু এখন তার নাতি হয়ে আমি সবাইকে রক্ষা করব আর আসামিদের শাস্তি দিব। নিজের হাতে শাস্তি দিব তাদের। আমার ভাই, আমার মা, আমার দাদু প্রত্যেকের খুনের শাস্তি দিব আমি। শেষের কথাটা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে মায়া। ওর দাদু আর মায়ের খুনের শাস্তি মানে? দাদুকে কেউ খুন করেছে, মা আবার কিভাবে মারা যায়? সে তো বাসায়। আর ভাইয়ের মৃত্যুর শাস্তি মানে তো মায়াও জড়িত। মায়া খুন করেছে নিজের অজান্তে তাজকে, তার মানে কি রাজ মায়াকে শাস্তি দিবে? আর এই জন্য কি ডিভোর্স পেপার নিয়ে কোনো কথা তোলেনি রাজ? আর ভাবতে পারছে না মায়া। মায়ার মাথা খালি ঘুরছে। রাজ যদি তাজের খুনিকে ধরে, তার মানে সে ধরা পড়বে, আর তাকেই রাজ কঠিন শাস্তি দিবে। বাসায় এসে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো সিয়া। সার্চ অপশনে যেয়ে টাইপ করলো অহর্নিশ আদ্র লিখে। কয়েকটা আইডি পরে কাঙ্ক্ষিত ব্যক্তির আইডি খুঁজে পেল সে। আইডিতে ঢুকে পোস্টে ক্লিক করে আদ্রের বিভিন্ন পিক দেখতে থাকে সে। আদ্রকে দেখেই মনে ধরেছে শিয়ার। এখন তো সেও মেডিকেলে ভর্তি হবে। তার শুধু একটাই চাওয়া, যেন আদ্রের মেডিকেলটাই
যেন সে চান্স পায়। তাহলে আদ্রের জন্য সে কিছু চেষ্টা করবে, মানে আদ্রকে কিভাবে পটানো যায়। তার আগে তাকে জানতে হবে এই অহর্নিশ আদ্র সিঙ্গেল নাকি বিবাহিত। রাতের খাবার নিয়ে হসপিটালে এসেছে হিয়া। বাবা, কাকা ও রুদ্রের জন্য খাবার এনেছে। রাতে মোহন সর্দারের সাথে মাহমুদ সর্দার থাকতে চান। রুদ্র চেয়েছিল থাকতে, কিন্তু মাহমুদ সর্দার থাকতে না করে দিয়েছে। এমনিতেও কাল তাকে রিলিজ করানো হবে, আর বাসায় পার্মানেন্টলি নার্স রাখবে যতদিন না মোহন সর্দার সুস্থ হন। আদ্র সপ্তাহে সপ্তাহে যেয়ে মোহন সর্দারকে দেখে আসবে নিজ দায়িত্বে। খাবার নিয়ে হিয়া হসপিটালে পৌঁছেছে। রুদ্রের দিকে না তাকিয়ে সোজা মাহমুদ সর্দারের দিকে চলে যায়। রুদ্র বিষয়টি দেখেও না দেখার মতো করে থাকলো। মাহমুদ সর্দার খাবার বেড়ে তার ভাইকে খাইয়ে দিতে থাকেন, আর নিজেও খান। রুদ্রকে খেতে বললে রুদ্র বলে, আমি বাসায় যেয়ে খাবো, তোমরা খাও বড় বাবা। বাসায় যেয়ে খাওয়ার মানে? হিয়াকে আবার খাবার গরম করতে হবে। সার্ভেন্ট কি এত রাত জাগতে পারে? হিয়া এমনিতেও নিজের কাজ নিজে করে সার্ভেন্টদের কম কাজ করায়। এর মধ্যে প্রত্যেক মানুষের কষ্ট আছে। সার্ভেন্ট টাকার বিনিময়ে কাজ করলেও ওদের খাওয়ার ঘুম সময় মতো করা উচিত। যারা টাইম মেনটেন করে চলে না, ওদের জন্য রাত জেগে আবার সকালে বড়দের জন্য কষ্ট করে রান্না করা, এতে করে ওদের শারীরিক কষ্ট দেওয়ার ছাড়া কিছুই না। মাহমুদ সর্দার এই সব কিছু শিয়া ও হিয়াকে শিখিয়েছেন। তিনি বলেন, গরিবরাও মানুষ, আমরা আমাদের মতো বিলাসিতা করি, মানে এই না যে তাদেরকে এসবের জন্য ঘুম কামাই দিয়ে রাত জাগিয়ে রেখে দেব। তার থেকে আমরা একটি নির্দিষ্ট সময় দিয়ে তাদের কাজ করাবো এবং নিজেদের সাধ্যমতো নিজেরা কিছু করব। ওদেরকেও বিশ্রাম করার সুযোগ করে দেওয়া উচিত। বাবার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে তার সন্তানেরা। কথায় আছে, যেমন শিক্ষা দিয়ে বড় করা তেমন ফলাফল লাভ করা হয়। মাহমুদ সর্দার ঠিক তেমনটাই পেয়েছেন, আর মোহন সর্দার উনি ওনার কর্মের ফল পাচ্ছেন। আজ মোহন সর্দারের আফসোস হচ্ছে তার ভাইয়ের দিকে তাকিয়ে। তার মোহনা তো অনেক ভালো আর বুদ্ধিমত্তা ছিল। সেও যদি মোহনাকে এভাবে বুঝিয়ে বুঝিয়ে বড় করত, তাহলে আজ তার ব্যবসার বাণিজ্য মোহনা আর সে দেখত। সব কিছু নিজের হাতে শেষ করে দিলেন তিনি। মাহমুদ সর্দার হাতে খাবার খেতে খেতেই কান্না করে দিলেন, নিজের লোভ, লালসা আর হিংসার জন্য। তবে এবার তিনি কঠোর হবেন। রুদ্রকে তার ব্যবসা বাণিজ্য দেখার জন্য জোর করবেন। আর কত এভাবে রাত বিরাতে বাইরে বাইরে পার্টি আর ফুর্তি করবে? বয়স তো কম না তার। গাড়ির ফ্রন্ট সিটে বসে নীরবতা পালন করছে দুজন। রুদ্র গাড়ি চালাতে ব্যস্ত, আর হিয়া জানালা দিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত। গাড়ি চালানোর মাঝে রুদ্র গান চালিয়ে দিল। হিয়া গান অফ করে দেয়। হিয়ার দিকে তাকিয়ে রুদ্র বলে, কেন এত রাগ দেখাচ্ছিস হিয়া পাখি? আপনাকে দেখলেই আমার রাগ ওঠে, সহ্য করতে পারি না আমি আপনাকে। আফসোস, এই রাগ নিয়ে আমার সংসার করতে হবে। ভ্রুকুচকে হিয়া তাকালো রুদ্রের দিকে, বলে, কে করবে আপনার সাথে সংসার? নষ্ট পুরুষ কোথাকার। এমন পুরুষের সাথে এই হিয়া থাকবে না। চার চোখ কেন রেখেছিস বলতো, যদি বাস্তবটা না দেখলি? বাস্তবকে আমি নিখুঁতভাবে উপলব্ধি করি রুদ্র ভাই, আপনি বরং উল্টো আমাকে নিয়ে মিথ্যে স্বপ্ন দেখছেন। স্বপ্ন মিথ্যে হলেও সত্যি করতে কতক্ষণ? এই স্বপ্ন কখনো সত্যি হবে না। তাহলে দেখিস কেন আমাকে নিয়ে স্বপ্ন? মলিন চোখে তাকালো হিয়া। এই ছেলে সব বুঝে, তার ইচ্ছা চাওয়া পাওয়া বুঝেও এই ছেলে এতটা নিষ্ঠুর হয়ে চলে। জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে হিয়া বলে, আমি আপনাকে নিয়ে কোনো স্বপ্ন দেখি না। মিথ্যা বলার সময় তুই যে ঠোঁট দুটো হালকা ভিজিয়ে নিস এটা আমি জানি, ব্যর্থ চেষ্টা করিস না। এবার হিয়া কান্না পায়। কোনো মতে কান্নাগুলো আটকে রেখে রুদ্রের কাঁধে দুই হাত দিয়ে মারতে মারতে বলে, একদম কথা বলবেন না। আপনি নষ্ট পুরুষ, আপনি খুনি, আপনি হৃদয়হীনা, আপনি খুব বাজে। বাকি রাস্তা হিয়ার হাতে মার খেতে খেতেই বাড়ি ফিরে রুদ্র। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে আসতে নেয় ওরা। ব্যালকনি থেকে ওদের দেখছে মায়া। রাজ ওর পাশে এসে জিজ্ঞাসা করে, কি দেখছো মনোযোগ দিয়ে? আচ্ছা মন্ত্রীমশাই, হিয়াকে নিয়ে তোমরা কি ভাবছো? শুধু হিয়া না, মিলি, শিয়া আর হিয়া সবাইকে নিয়েই ভাবছি। ওরা ওদের মতো সাবজেক্ট নিয়ে ওদের ইচ্ছা পূরণ করবে। যেমন শিয়ার ইচ্ছা ডাক্তার হওয়া। শিয়ার যেহেতু ডাক্তার হওয়ার ইচ্ছা, তাই আমি হিয়াকে নিয়ে প্রশ্ন করেছি।
বাবা যেটা বলবে তাই হবে। যদি হিয়ার কোনো মতামত না থাকে ওর বিষয়ে, তাহলে ও যদি পড়াশোনা করতে চায় ওকে তাই করতে দেওয়া হবে। আর বাবা যদি আমাদের হিয়ার জন্য যোগ্য পাত্র দেখে নেয় তাহলে তার সাথে হিয়ার বিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এবার আমার দিকে একটু তাকাও। খুব তো পরিবারের দিকে দেখছো। বর যে ভিটামিন বউয়ের ভালোবাসার অভাবে শুকিয়ে যাচ্ছে এটাও তো দেখো। শুরু হয়ে গেছে আপনার লাগামহীন কথা। বউ আমার সব কিছুতে এগিয়ে, শুধু আমাকে ভালোবাসার সাগরে নিয়ে যাওয়ার দিক থেকে পিছিয়ে। তাই তো আমাকেই শুরু করতে হয়। আমি শুরু না করলে তো বংশের নেক্সট জেনারেশন আসবে না। লাগামহীন মন্ত্রীমশাই, বউকে ভালোবাসতে বহুবার লাগামহীন হওয়ার দরকার আছে, না হলে বউ তো আমাকে বাবা ডাক শোনাবে না। বলেই মায়াকে কোলে করে নিয়ে যায় রাজ। মায়া বাধা দেয় না তাকে। বাড়ির ভিতরে ঢুকে রান্নাঘরে গেল হিয়া। রুদ্র তার পিছু পিছু গেছে। হিয়া খাবারগুলো গরম করতে থাকে। রুদ্র তাকিয়ে দেখতে থাকে হিয়াকে। হিয়ার চুল ছেড়ে দেওয়া। রুদ্র সেদিকে তাকিয়ে বলে, খোপা করে দিব তোর? কোনো দরকার নেই, টাচ করবেন না আমাকে। তোকে টাচ করতে আমার অজুহাত লাগে না, এমনিতেই টাচ করতে পারবো, কিন্তু এখন ভাবলাম তোর সুবিধা হবে তাই। কিন্তু তুই তো দুষ্ট মাইন্ডে নিয়ে গেলি। বলেই বাবুদের মতো করে মুখ করে রাখে রুদ্র। হিয়া খাবারগুলো নিয়ে টেবিলে আসে। রুদ্রকে খাবারগুলো সাজিয়ে দিতে দিতে বলে, তাড়াতাড়ি খেয়ে নিন, সকালে তো কাকাইকে আনতে হবে। তুইও বস খেতে। আমি এত রাতে কেন খাবো? খেতে যাব কারণ তুই না খেয়ে আছিস। কে বলেছে? তোর মুখ যেটা দেখলে আমি খুব ভালোভাবে বুঝে যাই সব। আফসোস, আপনি আমার শ্রেষ্ঠ চাও বিষয়টা বুঝেন না। বলে দীর্ঘশ্বাস নিল হিয়া। কথাটা আস্তে বলেছিল হিয়া। রুদ্র শুনতে পায়নি তার কথা। তাই রুদ্র জিজ্ঞাসা করে, কিছু বললি? না, আপনি খেয়ে নিন, আমার ক্ষুধা নেই। বলেই চলে যেতে নেয় হিয়া। রুদ্র আঁকড়ে ধরে হিয়ার হাত। বলে, আমার উপর করা রাগ খাবারের উপর দেখাবি না। তোর সব তেজ সহ্য করব নির্দ্বিধায়, কিন্তু তোর অযত্ন আমি সহ্য করতে পারবো না। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে, না হলে এই নষ্ট পুরুষ তোকে তার স্টাইলে খেয়ে দিবে। বলে হিয়াকে টেবিলে বসিয়ে দিল। অল্প খাবার দিল হিয়ার প্লেটে। দুজনে মিলে খাবার খেতে থাকে। উপর থেকে এদের দিকে তাকিয়ে দেখছে সোনালি। মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলে, যারা গেছে তো কি হয়েছে? আমার এই ছেলে তো আছে আমার স্বপ্ন পূরণ করতে। এই মহল আমার হবে। সকালে মোহন সর্দারকে রিলিজ করিয়ে আনা হয়েছে। মাহমুদ সর্দার ও রুদ্র মিলে নিয়ে এসেছে। সোফায় কোনো মতে বসে আছে মোহন সর্দার। সবাই এক এক করে নেমে এসে দেখা করছে তার সাথে। মায়া ও রাজ মিলে একসাথে নেমে এসেছে নিচে। মোহন সর্দার তাকালো তাদের দিকে। মুখ কোনো প্রতিক্রিয়া নেই। মালিনী বিরক্ত মায়ার উপর, কিন্তু মুখে কিছু বলে না। সবার নীরবতার মাঝেই কলিং বেল বেজে ওঠে। হিয়া গিয়ে খুলে দেয় দরজা। সদর দরজায় দাঁড়িয়ে আছে স্লিভলেস হাতার সালোয়ার কামিজ পরা এক সুন্দরী, ওড়না গলায় ঝুলিয়ে রাখা, হাতে তার লাগেজ। সবাই তাকিয়ে দেখছে মেয়েটিকে। রাজ নিজেও তাকিয়ে আছে মেয়েটির দিকে। মায়া অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো রাজের দিকে। রাজ এটা দেখেই বলে, আরে আমি তো নতুন অতিথি দেখছি, আর কিছু না। তুমি থাকতে আমার আর কাউকে লাগবে না, চিন্তা করো না তুমি। মেয়েটি সবার দিকে এগিয়ে এসে বলে, হাই, আমি আয়রা, মোহন সর্দারের টেক কেয়ার করতে এসেছি। বাবাকে দেখতে এসেছে ভালো কথা, হট লুক দেওয়ার কি আছে? বিড়বিড় করে বলে রুদ্র। হিয়া খেপে যায় এমন কথা শুনে। রুদ্র সেদিকে তাকিয়ে বলে, না মানে কয়দিন আগেই তো তোর শ্বশুরের গার্লফ্রেন্ড দেখলি, এখন আবার বিয়ের আগে নতুন করে একজন এন্ট্রি, তাই আর কি। রাজ এসে দাঁড়ালো মাহমুদ সর্দারের পাশে। ফিসফিস করে বলে, আমার শ্বশুরের ভাগ্য আছে বলতে হয়, হিংসা হয় না বাবা তোমার? কেন হিংসা হবে? এই যে আমার শ্বশুর এই বয়সে এসে একের পর এক ছক্কা মারছে তাই। বেটা শ্বশুর আমার পঙ্গু হয়েও হট নার্সের সার্ভিস পাবে, আর তুমি মন্ত্রী বাবা হয়েও কিছু করতে পারলে না। বেশরম ছেলের বাবা হতে পেরেছি, আর কি লাগে জীবনে? বেশরম ছেলের লজ্জাবতী বাবা। সমাজ মানবে? মানতে হবে সমাজকে। যাও তোমার বউয়ের কাছে। বউ তো আমার বাবার মতোই, নামে বলে ভালোবাসি, কিন্তু ভালোবাসার আগেই লজ্জায় নেতিয়ে যায়। এইটাই তোমার প্রাপ্য। এই মেয়েই পারবে তোমাকে সোজা পথে আনবে। জিব্বায় কামড় দিয়ে রাজ বলে, ছি দুষ্টু বাবা আমার। ছেলে আর ছেলের বউ কিভাবে সোজা পাকা পথে যায় এগুলো দেখতে নেই।
তোমার সাথে কথা বলা বেকার, 10 হাত দূরে থাকবে আমার থেকে। তোমার কাছে এসে আমার লাভ নেই, আমার বউকে রেখে বাবার কাছে আসবো কোন দুঃখে? যাই হোক, তোমার বর বদনসিবের জন্য একটু কষ্ট পেয়েছিলাম, ভাবলাম তোমার জন্য কোনো নার্স আনবো কি না, কিন্তু তুমি তো পাত্তাই দিলে না। চোখ বড় বড় হয়ে গেল মাহমুদ সর্দারের। নার্স আসা মানে তো ভাইয়ের মতো তার নিজেকেও পঙ্গু করে রাখা। রাজের দিকে তাকিয়ে বলে, এই বয়সে এসে বাবাকে বিছানার রুগী বানাতে চাও? তুমি শুধু বিছানায় রুগী হওয়াটা দেখলে বাবা, সাথে যে হট নার্সের সার্ভিস পাবে এটা দেখলে না? লাগামহীন ছেলে কোথাকার, বলে রাগ দেখিয়ে চলে যান মাহমুদ সর্দার। মোহন সর্দারের নার্স আয়রা এসে মোহন সর্দারকে নিয়ে তার রুমের দিকে যেতে থাকে। ভ্রুকুচকে তাকিয়ে দেখছে রাজ ও রুদ্র। রুদ্র ওদের দিকে তাকিয়ে থেকেই রাজের কাছে এসে বলে, আচ্ছা ভাই, আমার বাবার নতুন কোনো ভাই বোন আসবে না তো? আসতেও পারে, তোর যে বাপ সে তো এই বয়সে 4-5টা গার্লফ্রেন্ড পুষে রাখে, এই আবার নতুন কি? বলেই দুই ভাই একসাথে হেসে দেয়। এদের কথাগুলো কর্ণপাত হয় মায়ার। ডাইনিং টেবিলে থেকে এক গ্লাস পানি এনে সোজা মেরে দেয় রাজের মুখে। রাজ পানিগুলো মাথা ঝাঁকা দিয়ে ফেলে বলে, বউ আমার ভালোবাসার সাগরে না ভিজতে পারলেও খাবার পানি দিয়ে ভিজিয়ে দিতে খুব পারে। রাগ দেখিয়ে উপরে উঠে গেল মায়া। রুদ্র তাকালো হিয়ার দিকে, কটমট চোখে চেয়ে আছে হিয়া। মনে হচ্ছে সামর্থ্য থাকলে কাঁচা মানুষের মাংস খেয়ে ফেলতো, অন্য কারো না, সোজা রুদ্রের। রুদ্র শীষ বাজাতে বাজাতে চলে যায় বাইরে। নিজের মনোবল শক্তি বাড়িয়ে তোলে রাজ। বউ তার ক্ষেপে আছে। যেখানে প্রথম দিনই গৃহপ্রবেশ যারার হাতে গুলি করেছিল, তাতে এটা স্পষ্ট যে আজ তার রক্ষা নেই। 1 কদম 2 কদম কচ্ছপের গতিতে পা এগিয়ে ঘরে আসতে থাকে সে। সাহসের সাথে বলে, বউ, ও বউ, কোথায় তুমি? বাকি কথা বলতে পারল না রাজ। গুলি ছোড়া শুরু। গুলি সোজা কাঠের দরজায় এসে লাগছে। মায়া ইচ্ছা করেই এমনটা করছে। রাজ বড় বড় চোখে তাকালো মায়ার দিকে। রাজ কিছু বলতে যাবে, তার আগে মায়া আবার রাজের পা বরাবর গুলি চালায়। রাজ জাম দিয়ে পা উঁচু করে বলে, আরে বউ থামো, যেভাবে একের পর এক গুলি ছুঁড়ে মারছো মনে হচ্ছে আমাকে আয়রার সার্ভিসের জন্য রেডি করবে। এর থেকে ভালোবাসা দাও, বাবা ডাক শুনবো, আর তুমি মা। তুমি পরনারীর দিকে তাকাবে আর আমি তোমার ভালোবাসা দিব? কখনোই না। আর তাকাবো না, ভালোবাসবো তো এবার। আর একটা কথা বলে গুলি দিয়ে সোজা তোমার খুলি উড়িয়ে দেব। রাজ এবার ধীর গতিতে এসে মায়ের হাত ধরে নেয়, গুলিকে রাখে পাশে। তারপর বলে, আরে ওটা তো আমার শ্বশুর, না সরি, তোমার কাকা শ্বশুরের আইটেম। আমি তো শুধু তার ভাগ্য নিয়ে বলেছিলাম। বিশ্বাস করো মেয়েটা যে স্লিম ফিগার আমি চেয়েও দেখিনি। স্লিম ফিগার তুমি জানলে কিভাবে? তুমি নাকি দেখনি? ওই যে তোমার চোখ। বউ তো বাড়িতে কোনো হট লেডি আসলেই শকুনের দৃষ্টি দিয়ে দেখে, তাতেই আমার দেখা হয়ে যায়। নিজের চোখ দিয়ে আর দেখা লাগে না। আমার মাথা গরম করে দিচ্ছ তুমি। চলো বাথটাবে যে তোমার মাথা ঠান্ডা করে দেই। শ্যাট আপ। আর কিছু বলতে না দিয়ে মায়াকে নিয়ে চলে যায় রাজ। মায়ার গরম মাথা ঠান্ডা করতে হবে এখন তাকে।